হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এস এম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব আমাদের বেঙ্গলি থেকে ট্যাটু টপিকটা হলো বিদ্যাপতি। ঠিক আছে, তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাছে আসবে। এবং প্রথমে কনসেপ্ট আছে, তারপর অনেকগুলি কোশ্চেন নিয়ে আলোচনা আছে। কনসেপ্টটা পুরাটাই টেক্সট বক্স থেকে নেওয়া। তোমরা কনসেপ্টটা দেখার পরে আশা করি বিদ্যাপতি দেখে যদি কোনো কোশ্চেন আসে তোমরা প্রত্যেকেই আনসার করতে পারবে। এবং যারা যারা আমার কাছ থেকে নোট নিতে চাও, অবশ্যই এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নোট পছন্দ হলে নিয়ে যাবে, এসে দেখতে পারো, দেখে যদি পছন্দ হয় তাহলে নিতে পারো। আর যারা যারা আমার কাছে কোচিং নিতে চাও, অবশ্যই আগরতলা বিদ্যাসাগর বাজার সংলগ্ন আমি ট্যাট কোচিং খুলেছি। তো যারা যারা আসতে চাও যোগাযোগ করে অবশ্যই আসতে পারো। প্রথম 10 ডেজ একদম ফ্রি, তোমরা ক্লাস করে দেখতে পারো। তাহলে চলো আমরা স্টার্ট করছি। আর যারা যারা মক টেস্টে দিতে চাও, ফ্রি, একদম ফ্রি, এই যে ফোন নম্বরে মেসেজ করে বা ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই অ্যাড হতে পারো গ্রুপে মক টেস্ট দেওয়ার জন্য। তাহলে চলো আমরা শুরু করছি। আজকের আমাদের টপিক হলো বিদ্যাপতি। প্রথমে আমরা জানবো বিস্তারিত, তারপর অনেকগুলি কোশ্চেন নিয়ে আলোচনা করব। কি আছে দেখো, এখানে বলা হয়েছে জন্মসূত্রে বিদ্যাপতি বাঙালি নন, অর্থাৎ জন্মসূত্রে বিদ্যাপতি বাঙালি ছিলেন না। বাংলা ভাষায় একটি পদও লিখেননি, অর্থাৎ বাংলা ভাষায় একটি লাইনও বা পদও লেখেননি। লিখেছেন তার মাতৃভাষা মৈতালিতে। দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, কোন ভাষায় লিখেছিলেন? মৈতালিতে লিখেছিলেন। ঠিক আছে। অথচ মধ্যযুগের বৈষ্ণব পদাবলী সাহিত্যের আলোচনা বিদ্যাপতিকে বাদ দিয়ে করা যায় না। ঠিক আছে, মধ্যযুগে বৈষ্ণব পদাবলী সাহিত্যে, বাংলা সাহিত্যে বিদ্যাপতিকে বাদ দিয়ে আলোচনা করা যায় না বলা হয়েছে। প্রকৃতপক্ষে বিদ্যাপতি কাব্য বিষয়ক ও রচনা মাধুর্যে মধ্যযুগের বাংলাদেশে এতটা জনপ্রিয় ছিলেন যে বৈষ্ণব ভক্ত অনুরাগীরা বিদ্যাপতি বাঙালি নন এই কথা ভাবতে নারাজ। অর্থাৎ বিদ্যাপতি যে বাঙালি নন এই কথা মানতে তারা একদমই পুরোপুরি নারাজ ছিলেন। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। কনসেপ্টটা যদি তোমরা বুঝতে পারো, যে কোনোভাবে কোশ্চেন আসুক তোমরা অবশ্যই আনসার করতে পারবে। এই জন্য কনসেপ্টটা পুরাটাই একদম টেক্সট বুকস থেকে নেওয়া। তাহলে চলো নেক্সট আমরা কি আছে দেখো। নেক্সট এখানে বলা হয়েছে তার পদাবলী বিশ্লেষণ করে সমালোচকদের মধ্যে কেউ কেউ তাকে কবি সার্বভৌম বলতেও দ্বিধা করেনি। অর্থাৎ যদি বলা হয় সার্বভৌম কবি কাকে বলা হয়, তাহলে কিন্তু আনসার হবে বিদ্যাপতি। ঠিক আছে, সার্বভৌম কবি কাকে বলা হয়? বিদ্যাপতিকে। এই কথা সত্য যে তার মতো প্রথম শ্রেণীর গীতি কবির প্রতিভা মধ্যযুগের পূর্ব ভারতে খুব একটা দেখা যায় না। ঠিক আছে। নেক্সটে কি বলেছে, যাই হোক তিনি বাঙালি না হলেও রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলীর সঙ্গে বিদ্যাপতি বাঙালির হৃদয়ের প্রায় 400 বছর ধরে স্থান করে রেখেছেন। অর্থাৎ বলেছে বিদ্যাপতি বাঙালি না হলেও আমাদের বাঙালি হৃদয়ের মধ্যে প্রায় 400 বছর ধরে স্থান করে রেখেছে। ঠিক আছে। নেক্সট কি বলেছে দেখো, চৈতন্যোত্তর বৈষ্ণব সমাজে তিনি তো মহাজন রূপে স্বীকৃত। ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, দেখো এখানে কি বলেছে, কবি বিদ্যাপতি বিহারের দারভাঙ্গা জেলার মধুবনী মহকুমার অন্তর্গত বিশুপি গ্রামে প্রসিদ্ধ ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, কোথায়? বিহারের একটা জায়গার নাম ছিল দারভাঙ্গা জেলা। ঠিক আছে, কোথায় জন্মগ্রহণ করেছিলেন? প্রসিদ্ধ ব্রাহ্মণ বংশে। ঠিক আছে, ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন। পিতা গণপতি ঠাকুর, অর্থাৎ পিতার নাম ছিলেন গণপতি ঠাকুর। ঠিক আছে, এই ডিটেলস আমরা কনসেপ্টের মধ্যে আলোচনা করেছি, পরে কিন্তু এগুলো একবার শর্ট ফর্মে দেওয়া আছে। বিদ্যাপতির কৈলিক উপাধি ছিল ঠাকুর, অর্থাৎ কৈলিক উপাধি ছিল ঠাকুর। তার পূর্বপুরুষরা নানাভাবে মিথিলার রাজদরবারের সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে, কেউ ছিলেন রাজসভার পণ্ডিত, কেউ বা সেনাপতি। ঠিক আছে, কেউ কেউ কি ছিল? রাজসভার পণ্ডিত ছিল, একবার কেউ কেউ সেনাপতিও ছিল। নেক্সটে কি আছে দেখো, নেক্সটে আমরা এখন জানতে পারবো। দেখো এখানে বলা হয়েছে বিদ্যাপতি রাজদরবারের সংস্কৃতজ্ঞ ও মৈথিলী ভাষার বিখ্যাত পদাকার রূপে সমাদৃত ছিলেন এবং রাজসভা অলঙ্কৃত করেছিলেন। তিনি দীর্ঘজীবী ছিলেন। আর এই যে বিদ্যাপতি কি ছিল? দীর্ঘজীবী ছিলেন। সেই সূত্রে মিথিলার
কামেশ্বর রাজবংশের কীর্তি সিংহ, দেবী সিংহ, শিব সিংহ, ভৈরব সিংহ প্রমুখ রাজার রাজসভা অলঙ্কৃত করেছেন। ঠিক আছে, দেখো এখানে প্রত্যেকটা নাম দিয়েছে, কি কি দিয়েছে, এখানে কীর্তি সিংহ দিয়েছে, দেবী সিংহ দিয়েছে, শিব সিংহ দিয়েছে, ভৈরব সিংহ দিয়েছে, প্রমুখ রাজসভার অলঙ্কৃত করেছিলেন। জানা যায় তিনি মিথিলা রাজ শিব সিংহের অত্যন্ত সুহৃদয়ও ছিলেন। ঠিক আছে, কার এটা? মিথিলা রাজের শিব সিংহের অত্যন্ত সুহৃদয়ও ছিলেন। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, নেক্সট এখানে বলা হয়েছে দেখো, তিনি কৈলিক উপাসনার দিক থেকে শৈব ছিলেন। দেখো কোশ্চেন আসতে পারে, কৈলিক উপাসনার দিক থেকে কি ছিলেন? শৈব ছিলেন। ঠিক আছে, বিদ্যাপতি নানা ভাষায় পণ্ডিত ছিলেন। আর বিদ্যাপতি একদম নানা ভাষাতেই পণ্ডিত ছিলেন। কুল ধর্মের শৈব হলেও শাক্ত ও বৈষ্ণব, এটা বৈষ্ণব হবে, বৈষ্ণব মতাদর্শে তার সমদর্শিতা ছিল। ঠিক আছে, মিথিলা রাজ কীর্তি সিংহের কীর্তি কাহিনী বর্ণনা করে অত্যন্ত কিশোর বয়সে অবহট্ট ভাষায় কীর্তিলতা কাব্য রচনা করেন। তিনি বেশ কিছু সংস্কৃতি গ্রন্থ রচনা করেছেন। তিনি বেশ কিছু সংস্কৃতি গ্রন্থ রচনা করেছিলেন, যার মধ্যে সনের উল্লেখ আছে, যার মধ্যে সনেরও উল্লেখ ছিল। নেক্সট কি আছে দেখো, এখানে বলা হয়েছে রাজা দেবী সিংহের আদেশে 1400 খ্রিস্টাব্দে কাছাকাছি সময়ে তার ভূ পরিক্রমা রচিত হয়। ঠিক আছে, কি 1400 খ্রিস্টাব্দে কাছাকাছি সময়ে ভূ পরিক্রমা রচিত হয়েছিল। এছাড়া পুরুষ পরীক্ষা ও কীর্তি পতাকা 1410 খ্রিস্টাব্দে রচিত হয়। 1418 খ্রিস্টাব্দে রচিত হয় লিখনাবলী। এখন বলতে পারে লিখনাবলী কবে প্রকাশিত হয়েছিল? 1418 খ্রিস্টাব্দে। ঠিক আছে, সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে সুপণ্ডিত বিদ্যাপতির প্রধান পরিচয় তার রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী। রাধাকৃষ্ণ হবে এটা। ঠিক আছে, কৃষ্ণ বিষয়ক পদাবলী ছিল। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, সংস্কৃত কাব্য ভাণ্ডার থেকে উপাদান ও অলঙ্কার সংগ্রহ করে মৈতালি ভাষায় তিনি রাধাকৃষ্ণ প্রেমলীলা বর্ণনা করেছেন। ঠিক আছে, তার মূল আদর্শ ছিল জয়দেবের গীত গোবিন্দম তাকে এতটা প্রভাবিত করেছিল যে তিনি মিথিলায় অভিনব জয়দেব আখ্যায় আখ্যায়িত হয়েছিল। ঠিক আছে, কিভাবে? অভিনব জয়দেব আখ্যায় আখ্যায়িত হয়েছিল। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, দেখো এখন আমরা এখানে যে ইম্পর্টেন্টগুলি এখানে তুলে রেখেছি। প্রথমে কনসেপ্ট একদম ডিটেলস আলোচনা করেছি, এখন শর্ট ফর্মে দেখো। বলা যদি হয় জন্মস্থান, তাহলে আমরা কি লিখবো? বিহারের দারভাঙ্গা জেলায় মধুবনী পরগনা অন্তর্গত বিশুপি গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। কে? বিদ্যাপতি। পিতার নাম কি ছিলেন? গণপতি ঠাকুর ছিলেন পিতার নাম। ঠিক আছে, গণপতি ঠাকুর। কৈলিক উপাধি আমরা কিন্তু কনসেপ্টের মধ্যে পড়েছিলাম, ঠাকুর বাংলায় ঠাকুর বলা হয়। ঠিক আছে, উপাসক কি ছিল? শৈব ছিল। কারুর মতে তিনি পঞ্চপাশুক শিব, বিষ্ণু, দুর্গা, সূর্য, গণেশ ছিলেন। কারুর মতে এইগুলিও ছিলেন। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় বিদ্যাপতিকে পঞ্চপাশুক হিন্দু বলেছেন। কে বলেছিলেন? হরপ্রসাদ শাস্ত্রী বলেছিলেন কথাটা। উপাধি কে ছিল? মিথিলার কবি বিদ্যাপতি একাধিক উপাধিতে ভূষিত ছিল। নেক্সট 1 নম্বরে কি আছে দেখো, মৈথিল কোকিল রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। ঠিক আছে, 2 নম্বরে কি বলা হয়েছে? কবি সার্বভৌম, এটা বলেছে শঙ্করী প্রসাদ বসু। ঠিক আছে, শঙ্করী প্রসাদ বসু ছিলেন। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, এই টপিক থেকে বিদ্যাপতি থেকে কনসেপ্ট আলোচনা হয়েছে। এখন আমরা গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলি হবে এই কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। নাম্বার 1-এ কি আছে? পদকর্তা বিদ্যাপতির মাতৃভাষা কি? এটা আনসার হবে দেখো মৈতালি। ঠিক আছে, মৈতালি। নাম্বার 2, কৈলিক উপাসনার দিক থেকে বিদ্যাপতি কি ছিলেন? শৈব ছিলেন। ঠিক আছে, দেখো আনসার হবে শৈব ছিলেন। নাম্বার 3,
বিদ্যাপতি কিশোর বয়সে লেখা গ্রন্থটির নাম কি? এটা হবে কীর্তিলতা। ঠিক আছে, কীর্তিলতা ছিল কিশোর বয়সে লেখা তার গ্রন্থটির নাম। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে 4 নাম্বার, বিদ্যাপতিকে কোন অভিধায় ভূষিত করা হয়েছিল? এটা হবে অভিনব জয়দেব বলে ঘোষিত করা হয়েছিল। ঠিক আছে। 5 নাম্বার, রাজ প্রশস্তিমূলক গ্রন্থগুলি কি কি? এটা হবে কীর্তিলতা এবং কীর্তি পতাকা। ঠিক আছে, এই দুইটা হলো রাজ প্রশস্তিমূলক গ্রন্থ। নেক্সট কি আছে 6 নাম্বার, কার অনুরোধে বিদ্যাপতি কাব্য চর্চা শুরু করেন? এটা হবে দেবী সিংহের অনুরোধে, দেবী সিংহের অনুরোধে শুরু করেছিলেন। 7 নাম্বার, বিদ্যাপতি তার অধিকাংশ পদাবলী কোন রাজার রাজ সভায় থাকাকালীন রচনা করেন? এটা হবে শিব সিংহের রাজসভায় থাকাকালীন রচনা করেন, শিব সিংহের রাজসভায় থাকাকালীন রচনা করেছিলেন। নেক্সট কি আছে দেখো, এখানে বলা হয়েছে 8 নম্বর, বিদ্যাপতি মিথিলার কোন রাজবংশের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন? এটা হবে কামেশ্বরের রাজবংশ পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। বিদ্যাপতি রচিত প্রথম গ্রন্থ কি? এটা হবে ভূ পরিক্রমা। ঠিক আছে, ভূ পরিক্রমা। 10 নম্বর, বিদ্যাপতির পদে উল্লেখিত মুসলমান রাজার নাম কি? এটা হবে নসরুত শাহ। ঠিক আছে, নসরুত শাহ। নেক্সট কি আছে 11 নম্বর, বিদ্যাপতির কোন সংস্কৃত গ্রন্থের প্রভাব আজও বর্তমান? এটা হবে দুর্গা ভক্তি তরঙ্গিনী। ঠিক আছে, দুর্গা ভক্তি তরঙ্গিনীর মধ্যে। নেক্সট কি আছে দেখো, নেক্সট এখানে দিয়েছে বিদ্যাপতি গোষ্ঠী, এই বইটি কার লেখা? এটা হবে সুকুমার সেনের লেখা, সুকুমার সেনের লেখা। 13 নাম্বার, বিদ্যাপতিকে মৈথিল কোকিল আখ্যায়িত করেন কে? এটা হবে রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। ঠিক আছে, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। 14 নাম্বার, বিদ্যাপতি মিথিলার কবি, এই কথা কে প্রচার করেন? বিমর্ষ। ঠিক আছে, জন বিমর্ষ প্রচার করেছিলেন। 15 নাম্বার কি আছে, বিদ্যাপতি কতজন রাজার পৃষ্ঠপোষকতা পান? এটা হবে 6 জন রাজা ও 1 জন রানী, মোট 7 জনের পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন। ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, 16 নাম্বার, বিদ্যাপতির ভাষাকে বিকৃতি মৈথিলি কে বলেছেন? এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর। 17 নাম্বার, বিদ্যাপতিকে অভিনব জয়দেব কে আখ্যা দেন? এটা হবে শিব সিংহ আখ্যা দেন। কে দেন? শিব সিংহ আখ্যা দেন। কার মতে বিদ্যাপতির আসল নাম বসন্ত রায়? ঠিক আছে, জন বিমর্ষ এর মতে। নেক্সট কি আছে দেখো, 19 নাম্বার, কোন পুঁথিতে বিদ্যাপতিকে সুপ্রতিষ্ঠিত সুপাধ্যায় ঠাকুর নামাঞ্জয়া বলা হয়েছে? ঠিক আছে, আনসারটা কি হবে শ্রীধরের কাব্য প্রকাশ বিবেক পুঁথিতে। ঠিক আছে, বিবেক পুঁথিতে বলা হয়েছে। 20 নাম্বার, বিদ্যাপতি ভক্ত নহে কবি গোবিন্দ দাস যত বড় কবি ততোধিক ভক্ত, মন্তব্যটি কার? এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মন্তব্যটি করেছিল। 21 নাম্বার, বিদ্যাপতিকে পঞ্চুপাশক হিন্দু বলে কে প্রচার করেন? এটা হবে হরপ্রসাদ শাস্ত্রী প্রচার করেছিলেন, হরপ্রসাদ শাস্ত্রী। বিদ্যাপতি বিচার গ্রন্থটি কার লেখা? এটা হবে সতীশচন্দ্র রায়ের লেখা, সতীশচন্দ্র রায়ের লেখা। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, এখানে বলা হয়েছে বিদ্যাপতির পদ প্রথম কে সংগ্রহ করেন? এটা হবে জর্জ গিয়ারসন। ঠিক আছে, জর্জ গিয়ারসন সংগ্রহ করেছিল। 24 নাম্বার, মহাজন পদাবলী পদ সংকলনটি কার কে কবে প্রকাশ করেন? এটা দেখো আনসার কি হবে বিদ্যাপতির রচনা জগবন্ধু ভদ্র 1874 খ্রিস্টাব্দে প্রকাশ করেন। ঠিক আছে। 25 নাম্বার, রসিক সভা ভূষণ সুকন্দ কার উপাধি? এটা হবে বিদ্যাপতির উপাধি। ঠিক আছে, বিদ্যাপতির উপাধি। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, এখানে 26 নাম্বার, বিদ্যাপতির জীবন নিয়ে তৈরি সিনেমাটি কত সালে অভিনীত হয়? এটা হবে সিনেমার নাম ছিল বিদ্যাপতি, 1937 খ্রিস্টাব্দে তৈরি হয়। পরিচালক কে ছিলেন? দেবকী বসু। পাহাড়ি সান্যাল বিদ্যাপতি চরিত্রে অভিনয় করেছিলেন। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, 27 নাম্বার,
বিদ্যাপতি বাঙালি নন এই কথা কে প্রমাণ করেন? এটা হবে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় প্রমাণ করেছিলেন যে বিদ্যাপতি বাঙালি নন। 28 নাম্বার, নবকবি শেখর উপাধিটি কার? এটা হবে বিদ্যাপতির উপাধি ছিল। ঠিক আছে, এটা বিদ্যাপতির উপাধি ছিল। নেক্সট কি আছে দেখো, 29 নাম্বার, বিদ্যাপতি তার কোন গ্রন্থে নিজেকে কেলন কবি বলেছেন? এটা হবে কীর্তিলতা কাব্যে বলেছেন। ঠিক আছে। 30 নাম্বার, বিদ্যাপতির পদ সংকলনের নাম কি? এটা হবে মহাজন পদাবলী, মহাজন পদাবলী। ঠিক আছে। 31 নাম্বার, বিদ্যাপতির হর পার্বতী বিষয়ক পদগুলি কি নামে পরিচিত? এটা হবে মহেশবাণী, মহেশবাণী বলে পরিচিত। 32 নাম্বার, পদকল্পতরুতে বিদ্যাপতির কয়টি পদ আছে? এটা হবে 8টি পদ আছে। ঠিক আছে, 8টি পদ আছে। বিদ্যাপতির লেখা কোন গ্রন্থে হর পার্বতীর কথা রয়েছে? ঠিক আছে, শৈব সর্বসার, শৈব সর্বসার গ্রন্থে রয়েছে। ঠিক আছে, শৈব সর্বসার গ্রন্থে রয়েছে। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, 34 নাম্বার, বিদ্যাপতির পদাবলীর বৃহত্তম সংস্করণ কে প্রকাশ করেন? এটা হবে দীনেশচন্দ্র সেন প্রকাশ করেন, দীনেশচন্দ্র সেন প্রকাশ করেন। বিদ্যাপতির রচিত নাটক কোনটি? এটা হবে গোরক্ষ বিজয়, গোরক্ষ বিজয় ছিল তার নাটক। ঠিক আছে। 36 নাম্বার, কীর্তি পতাকা কার পৃষ্ঠপোষকতা রচনা করেন? এটা হবে শিব সিংহের পৃষ্ঠপোষকতা রচনা করেন। কীর্তিলতা কার পৃষ্ঠপোষকতায় রচনা করেছেন? এটা হবে কীর্তি সিংহের। ঠিক আছে, কীর্তি সিংহের। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, 38 নাম্বার, বিদ্যাপতির স্মৃতিশাস্ত্রমূলক রচনা কোনটি? এটা হবে দুর্গা ভক্তি তরঙ্গিনী। ঠিক আছে। 39 নাম্বার, বিদ্যাপতির পদে গৌড়ীয় বৈষ্ণব প্রভাব নেই কেন? তিনি চৈতন্য পরবর্তী কবি হওয়ার দরুন এই প্রভাব আসে না। ঠিক আছে। 14 নাম্বার, লিখনাবলীর বিষয়বস্তু কি? এই রচনায় পত্র লেখার নিয়ম রীতি আলোচিত রয়েছে। ঠিক আছে, কি রয়েছিল? এই রচনায় পত্র লেখার নিয়ম রীতি আলোচিত হয়েছে। 40 নাম্বার, বিদ্যাপতিকে কোন বিদেশি কবির সাথে তুলনা করা হয়? এটা হবে চষার সঙ্গে তুলনা করা হয়। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, 42 নম্বর, বিদ্যাপতি কার আমলে রাজপণ্ডিত হিসাবে নিযুক্ত হন? এটা হবে কীর্তি সিংহের হিসাবে। ঠিক আছে, কীর্তি সিংহের। 43 নাম্বার, বিদ্যাপতির রচনার প্রধান রস কি? এটা হবে সিঙ্গার রস। ঠিক আছে। বিদ্যাপতি কোন গ্রন্থে নিজেকে কেলন কবি বলেছেন? এটা হবে কীর্তিলতা গ্রন্থে। ঠিক আছে, কোন গ্রন্থে? কীর্তিলতা গ্রন্থে। 45 নাম্বার, বিদ্যাপতির পদের সংখ্যা কত? প্রায় 900টির মতো, প্রায় 900টির মতো। ঠিক আছে। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, লাস্ট যে কয়েকটা কোশ্চেন আছে, বিদ্যাপতির আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি? এটা হবে বিভাগ সার। ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, 47 নম্বর, বিদ্যাপতির লেখা ইতিহাস গ্রন্থ কোনটি? এটা হবে কীর্তিলতা ও কীর্তি পতাকা অবহট্ট ভাষায় রচনা। 48 নম্বর, বিদ্যাপতি কোন কোন ভাষায় কাব্য রচনা করেন? এটা হবে সংস্কৃত, অবহট্ট, মৈথিলি, এই তিনটা ভাষায় কাব্য প্রকাশ করেছিলেন। ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকে বিদ্যাপতি থেকে প্রথমে কনসেপ্ট, তারপর গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা। আশা করি তোমাদের কাছে ক্লাসটা খুবই হেল্পফুল হবে। ফ্রেন্ডস, তোমরা যদি আমার কাছে টেট প্রিপারেশান নিতে চাও যোগাযোগ করতে পারো। আমি নাম্বারটা বলে রাখছি, 9485160859। এই নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে অবশ্যই তোমরা প্রথম 10 ডেজ ক্লাস করে দেখতে পারো, তারপর অ্যাডমিশন হতে পারো। তাহলে তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।